যাচ্ছে তো। তুমি বরং আমাকে নিয়ে ভাবনা বাদ দাও, তোমার শোভাকে নিয়ে ভাবো। দেখো বিয়েটা বাঁচাতে পারো কিনা। মুচকি হাসে আদ্রিতা। রাগে রিফাতের শরীর কাঁপে। আদ্রিতা বলেই হেসে দিল রিফাত। বেশি উড়িস না বোন আমার, আমাকে এখনো চিনিসনি তুই। আমি কে সেটা ভুলে যাস না। গতবার শোভা একা ছিল, এবার আমি আছি ওর সাথে। তোর সত্যি সবার সামনে আনবো, দেখিনিস। ও বাবা, ভয় পেলাম তো। ভাইয়া তুমি পারো। এসব জোকস বলে হাসানোর কোনো মানে আছে? দেখো ভাবো বসে বসে কিভাবে আমাকে শাস্তি দেবে ভাবো। আদ্রিতা হাসতে হাসতে চলে গেল। রিফাত মেজাজ হারিয়ে টেবিলে খুশি মারে। প্রচন্ড ব্যথা পেয়ে কুকিয়ে উঠল। নীল হয়ে গেছে হাত। নীলছে হাতের দিকে তাকিয়ে রইল রিফাত। হাসলো ঠোঁট বাঁকিয়ে। ওভার কনফিডেন্স মানেই ভুল। আদ্রিতা ভুল করবে, অবশ্যই করবে। এখন শুধু অপেক্ষার পালা, ভুল হওয়ার অপেক্ষা। সেদিন ওভাবে ফিরে যাওয়ার পর থেকে রিফাতের খবর নেই। ফোন দেয় না, কথা বলে না। আজ বৃহস্পতিবার দেখে সারাদিন অপেক্ষা করলো রিফাতের ফোনের। বিকেলে ক্লাস শেষে ফেরার পথে মনটা ভীষণ খারাপ হলো শোভার। প্রায় সবাই আজ বাইরে যাচ্ছে। জ্যোতি আর কণা যাবে বাসায়। শোভার ভীষণ একা লাগে। রিফাত কি আসবে না আজ? আদ্রিতাকে শেষমেশ ওকে ভুল বোঝালো বাকি সবার মতো। হোস্টেলের দিকে ঘুরতেই ফোন বাজে। ব্যাগ থেকে ফোনটা বের করতে মুখে হাসি ফুটল শোভার। রিসিভ করতেই রিফাতের কণ্ঠ কানে এলো। তাড়াতাড়ি কেটে এসো, আমি দাঁড়িয়ে আছি। আসছি। বলেই নিজেকে দেখলো। আজ একদম সিম্পল হয়ে বেরিয়েছিল। ভেবেছিল অন্য দিনের মতো হলে ফিরে ফ্রেশ হয়ে বের হবে, কিন্তু রিফাত যেভাবে তাড়া দিল তাতে আজ হলে যাওয়া সম্ভব হবে না। তাছাড়া ওরও তর সইছে না। রিফাতকে দেখার তৃষ্ণা প্রবল হলো। মনে হচ্ছে কয়েক যুগ দেখে না রিফাতকে, অথচ একটা সপ্তাহ হয়নি এখনো। তবে কি রিফাতকে ভালোবাসতে শুরু করেছে মন? লাজে গাল রঙিন হলো। শোভা নিজেকে শাসন করে, তবুও ক্ষণে ক্ষণে রিফাতকে ভাবে। পা আপনাতেই জোরে চলতে শুরু করে। মন খারাপ করে বসেছিল রিফাত। শোভাকে দেখতেই চেহারা উজ্জ্বল হলো। শোভার চেহারার খুশি হুট করে নিভে গেল। ছেলেটা সম্ভবত কোনো দুশ্চিন্তায় আছে। আদ্রিতা কিছু করেছে কি? রিফাতের দুশ্চিন্তা কি ওকে নিয়ে? পায়ে পায়ে সামনে এগিয়ে গেল। আমি ভেবেছি আজ আপনি আসবেন না। কেন আসবো না কেন? এমনিতেই কদিন তোমার সাথে কথা হয়নি, মনটা খুব ছটফট করেছিল। শোভার রঙিন গালের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল রিফাত। মেয়েটা লজ্জা পেলে কি দারুণ লাগে দেখতে। তুমি আমাকে মিস করেছো? শোভা মাথা নাড়তেই রিফাতের মুখ গম্ভীর। আসলে মিস করোনি, মিস করলে তো আমাকে ফোন দিতে। শোভার মুখে আধার নামে। আমি ভাবলাম আপনি ব্যস্ত থাকবেন, তাই বিরক্ত করি না। তাছাড়া আদ্রিতাকে নিয়ে নিশ্চয়ই ঝামেলায় ছিলেন, না হলে আপনি নিজেই ফোন করতেন আমাকে। হঠাৎ যেন কিছু একটা মনে হয়েছে, এমন ভাবে তাড়া দেয় রিফাত। তাড়াতাড়ি গাড়িতে উঠছো তো, অন্য কোথাও যেয়ে বসি, অনেক কথা জমে আছে। শোভা গাড়িতে বসতেই রিফাত গাড়ি চালানো শুরু করে। খুব বেশি করে আসলো না ওরা। ভালো একটা রেস্টুরেন্টে জানালার ধারে এসে বসলো দুজন। আদ্রিতার কি খবর? ওর সাথে কথা বলেছেন? কি বলে ও? শোভার প্রশ্ন শুনে চুপ করে রইল রিফাত। কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো? আচ্ছা, আদ্রিতা কি সবসময় এরকমই, মানে এমনই চতুর? তোমার সাথে ওর ফ্রেন্ডশিপ কি করে হলো? শোভা হাসলো। ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করেছি। আদ্রিতা সবসময় একটু চতুর। নিজেকে বাঁচাতে মিথ্যা বলা, লুকিয়ে চুরিয়ে ছেলেদের সাথে কথা বলা, পরীক্ষায় পাশের জনেরটা দেখে লেখা সবই করতে দেখেছি ওকে। ক্লাস 7-এ উঠতেই ওর হাতে ফোন দেখেছি, যেখানে মেট্রিকের পরেও আমাদের হাতে ফোন আসেনি। অবশ্য ফোনটা ওর কোনো একটা বয়ফ্রেন্ড কিনে দিয়েছিল। লুকিয়ে লুকিয়ে ফোন ব্যবহার করত। ওদের বাড়িতে পড়তে গেলে মাঝে মাঝে আমার ছবি তুলে নিত। তখনও জানতাম না আমার ছবিগুলো ও কি কাজে ব্যবহার করে, কারণ ওরকম কুটিল ভাবনা আমাদের মাথায় আসা সম্ভব না। অথচ ওর ভাবনা ওই সময় অতটা জটিল ছিল। আমি কয়েকবার ভেবেছি ওর সাথে আর মিশবো না, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারিনি। ও যখনই আমার মনের ইচ্ছে বুঝতো তখনই আমাদের বাড়িতে এসে আমার হাতে পায়ে ধরতো, নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতো। চাইলেও ওর সাথে যোগাযোগ বন্ধ করার উপায় ছিল না। রিফাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ওর মতো মেয়ে এতটা ভদ্র হয়ে আছে কি করে বলো তো? গত 3 বছর ধরে লক্ষ্মী মেয়ে সেজে অভিনয় করছে। শোভা হাসলো। ও
ওকে যতটুকু চিনি ওর পক্ষে কিছু না করে থাকা সম্ভব না। ও নিশ্চয়ই কারোর সাথে কিছু না কিছু করছে। আপনারা হয়তো সেভাবে নজর রাখেননি, তাই জানেন না। ওর ফোনটা চেক করে দেখেন কোনোভাবে। আর ইউ শিওর? 100%। ও আমার কথা কি বলেছে? বিয়ে ভেঙে ফেলার হুমকি দিয়েছে নির্ঘাত। রিফাত অবাক হয়ে বলে, তুমি জানলে কিভাবে? ও কোনোভাবেই চাইবে না আমার কাছাকাছি থাকতে। আপনার বউ হয়ে গেলে ওর সাধু সেজে থাকাটা খুব সহজ হবে না। অবভিয়াসলি আমাকে দূর করতে চাইবে। রিফাত মন খারাপ করে বলল, ও মাকে উল্টাপাল্টা কি বলেছে জানি না। মা এখন তোমাকে সহ্য করতে পারছে না। আমাদের বিয়েটার ভবিষ্যৎ কি হবে জানি না। শোভা দীর্ঘশ্বাস ফেলে। ও জানতো এমন কিছুই হবে। আদ্রিতা আছে আর ওর জীবনে ঝামেলা হবে না, এমনটা হতেই পারে না। আন্টি যদি আদ্রিতার সাথে আপনার বিয়ের কথা বলে আমি তাতেও অবাক হব না। আর বিয়ে নিয়ে আমি আগাগোড়াই আশাবাদী ছিলাম না। কে চাইবে এমন মেয়েকে বউ বানাতে যে মেয়ের এমন হিস্ট্রি আছে? যা কি সব বলছো? মা এমনটা কখনোই বলবে না। ওকে আমি বোনের বাইরে অন্য কিছু ভাবিনি। ইনফ্যাক্ট শুরু থেকেই কেন যেন ওকে পছন্দ করতে পারিনি। আর বিয়ে নিয়ে উল্টাপাল্টা ভেবো না একদমই। আমাদের বিয়ে হবে, অবশ্যই হবে। পরিবার রাজি না হলে আমরা পালিয়ে যাব। পাগল হয়েছেন? এমনিতেই বাবা আমার সাথে কথা বলে না, আর যদি পালিয়ে বিয়ে করি তাহলে কি করবে জানি না। আমি তো বিয়ের কথা ভাবি না। বিয়ে না হলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে অনেক সমস্যা হয়ে যাবে তোমাকে ছাড়া। রিফাতের কথায় যেন পরিবেশটাই থমকে গেল। দুজনেই কথা হারিয়ে ফেলেছে। কিছুটা সময় পার হলে শোভা মুচকি হাসল। শুনুন, আপনি আদ্রিতাকে এখনো চিনতে পারেননি। আমার কথা মিথ্যা না, সে প্রমাণ আপনি পাবেন কয়েকদিনের ভেতর। আচ্ছা, আপনার এমন কোনো বন্ধু আছে যে খুব পপুলার, আপনাদের চাইতে টাকা পয়সা বেশি, এরকম কেউ? রিফাত সরু চোখে তাকালো। কিন্তু তাতে কি হবে? শোভা দুষ্টু হাসি দিল। আদ্রিতার সাথে ফ্লার্ট করতে হবে আপনার সেই বন্ধুকে। অনেক দামি দামি গিফট দেবে ওকে, তারপর কিছু একটা তো হবে। আমার মনে হয় না এতে কাজ হবে। আদ্রিতা এখন আগের চাইতে বেশি চালাক। এত সহজে কারো ফাঁদে পড়বে না। তাছাড়া ভার্সিটিতে ওকে একটা ছেলের সাথে দেখেছিলাম। একদিন জিজ্ঞেসও করেছিলাম, মনে হলো সেই ছেলেটার সাথে সম্পর্কে আছে। আদ্রিতা আর ভার্সিটির কেউ? কখনোই না। ও হয়তো ছেলেটাকে ইউজ করে ছেড়ে দেবে, এর বেশি আর কিছু না। আর পারলে ওকে চোখে চোখে রাখুন, কিছু না কিছু পেয়ে যাবেন। এত শিওর হয়ে বলছো কি করে? ওকে আর চিনতে বাকি নেই আমার। আচ্ছা শোনো, এখন হয়তো তোমার কাছে কম আসবো, তাই বলে তুমি কিন্তু আবার অন্য কিছু ভেবে বসো না। আসলে আদ্রিতা আমাদের দেখলেই মায়ের কাছে বলবে, আর মা ভুল বুঝবে আমাদের। আমি চাচ্ছি না আদ্রিতাকে কোনো সুযোগ দিতে, বুঝলে? শোভা মাথা দোলায়। না বুঝে উপায় নেই কোনো। আদ্রিতাকে কিভাবে পথে আনবে তাই ভাবছে। এমনিতেও ডিপার্টমেন্টে খোঁজ নিতে হবে। ওকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। কি ভাবছো? রিফাতের প্রশ্নে ভাবনার জগৎ ছিন্ন হয়। কিছু বলবে তার আগেই ফোনটা বেজে উঠল। ভ্রু কুঁচকে গেল শোভার। ছোট বোনের ফোন ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে মায়ের গলা পাওয়া গেল। হুড় মুড়িয়ে কথা বলে গেল সাজেদা। ওপাশ থেকে কে কি বলছে তা শুনতে পেল না রিফাত। তবে শোভার চেহারার পরিবর্তন বেশ চিন্তায় ফেলে দিল তাকে। বোঝাই যাচ্ছে মেজাজ ভয়ঙ্কর রকম খারাপ। ফোন নামিয়ে রাখতেই রিফাত জানতে চাইল, কি হয়েছে? বাসায় সব ঠিক আছে? কে ফোন করেছিল? শোভার চোখ দুটো রক্ত চপার ন্যায় রক্তিম হয়ে গেছে। নাকের পাটা ফুলে উঠেছে। সে রিফাতের পানে চাইতেই ভয় পেয়ে গেল রিফাত। আপনার মা আমাদের বাসায় গেছিল, আমার বাবাকে যা না তা বলে এসছে। আমার বাবা নাকি ফ্রড করে আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে। আমার যোগ্যতা নেই আপনার বউ হওয়ার। আমি একটা চরিত্রহীন মেয়ে। আমার নাকি অনেকের সাথে সম্পর্ক। আমি নাকি... বলতে বলতে দুহাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দেয় শোভা। রিফাত অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। মা হঠাৎ এমন কাজ কেন করলো? শোভা প্লিজ কেঁদো না। আমি বুঝতে পারছি না মা এমন কিছু কেন করলো। আমি সত্যি জানি না মা এমন কিছু করতে পারে, ধারণাও করতে পারছি না। শোভা, হ্যাঁ শোভা, কান্না বন্ধ করো প্লিজ। শোভা আরো কিছুক্ষণ কাঁদলো, তারপর মুখ মুছে নিল। আপনি চলে যান, আর আসবেন না। এই বিয়ে হবে না আর। আপনার মা বিয়ে ভেঙে দিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, বিয়েটা আমি বাবার জন্য করতে চেয়েছি। সেই বাবা যখন অপমানিত হয় তখন আর সেখানে বিয়ের প্রশ্নই আসে না। রিফাতের বুক ধরপড় করে। জ্বরের তেষ্টায় বুক শুকিয়ে আসে। এসব কি বলছে শোভা? এই কদিনে শোভা ওর হৃদয়ে কতটা আসন পেতে বসেছে ও কি তা জানে? সে আকুতি নিয়ে বলে, এসব কি বলছো শোভা? প্লিজ এসব বলো না।
আদ্রিতা নিশ্চয়ই কিছু একটা করেছে। মা হয়তো রেগে আছে। আদ্রিতা শয়তানি বুঝতে পারছে না। তুমি ভেবো না, মাকে আমি ম্যানেজ করে নেব। আর ইউ ম্যাড? আপনার মা আমার বাবাকে অপমান করেছে, অপমান, আর সব মেনে নিলেও আমার বাবার অপমান কিছুতেই মেনে নিব না। এমনিতেই আমি তার কাছে অপরাধী, আর বেশি অপরাধের বোঝা চাপাতে চাই না নিজের কাঁধে। চলে যান, আর আসবেন না। শোভা উল্টে ঘুরে হাঁটতে শুরু করে। রিফাত ডাকলো, শোভা প্লিজ এমন করো না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আদ্রিতা শয়তানি, আমরা দুজনে মিলে এই সমস্যার সমাধান করে ফেলবো। এভাবে চলে যেও না প্লিজ। শোভা, আদ্রিতাকে জিতিয়ে দিও না। ও তো চাই এটা তোমার আমার বন্ধন ছুটে যাক, তাহলে ওর আর কোনো ভয় রইল না। শোভা, শোভা, কথা শোনো। শোভা শুনল না, ফিরেও তাকায় না, চোখ মুছতে মুছতে চলে যায়। রিফাত অসহায় চোখে চেয়ে দেখল কি করবে ও এখন, কিভাবে ফিরাবে শোভাকে। আদ্রিতা শেষ পর্যন্ত আবারও জিতে গেল। কেন, কি চাই ও? রিফাত ক্ষিপ্ত মেজাজ নিয়ে গাড়িতে উঠে বসলো। দ্রুত গতিতে গাড়ি ঘুরিয়ে নিল বাসার উদ্দেশ্যে। আদ্রিতাকে ধরবে আজ। নিজের অপরাধের জন্য একটুও অনুতপ্ত না হয়ে বরং আরো অপরাধ করতে লেগেছে। আজ জানতেই হবে ও কি চাইছে, কেন এমন করছে, আর এত সাহসী বা পাচ্ছে কোথায়। একটা মেয়ে হয়ে এতটা নিচে নামে কিভাবে? পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আদ্রিতাকে পাওয়া গেল না। রিফাত মায়ের ঘরে এলো। আদ্রিতা কোথায় মা? ওকে দেখছি না কেন? ও আজকে ভার্সিটিতে থাকবে, কাল নাকি এক্সাম আছে তাই। তুমি শোভাদের বাড়ি গিয়েছিলে? কি বলেছো শোভার বাবাকে? রোকেয়া তীব্র অসন্তোষ প্রকাশ করলেন। এরই মধ্যে তোর কানে খবর পৌঁছে গেছে? নিশ্চয়ই আজও শোভার সাথে ছিলিস তুই। আদ্রিতা ঠিকই বলে, শোভা মেয়েটাই তোর মাথা খাচ্ছে। রিফাত রেগে মেগে চেঁচিয়ে উঠল। আর তোমার মাথা কে খাচ্ছে মা? আদ্রিতা, তুমি বিনা দোষে শোভার নিরীহ বাপকে যে কথা শুনিয়ে আসো। একবারও ভেবেছো কতটা অমানুষের মতো কাজ করেছো? এখন ওর বাবা যদি অসুস্থ হয়ে যায় তাহলে এই দায় কে নেবে বলো তো? এক আদ্রিতা শোভার জীবন নষ্ট করেছে, আর এখন ওর তালে নাচছ তুমি। শোনো মা, একটা কথা পরিষ্কার করে বলে দিই, শোভা ছাড়া অন্য কাউকে বিয়ে করব না আমি। যদি ভাবো তুমি মা তাই তোমার কথা শুনে আমি শোভাকে ভুলে অন্য কাউকে বিয়ে করব, তাহলে ভুল ভাবছো। এমন আশা করা ভুলে যাও, বুঝলে? রিফাত যেভাবে এসেছিল সেভাবেই ফিরে গেল। ওর মাথাটা দপদপ করছে। বেশ বুঝতে পারছে এই আদ্রিতা ইচ্ছে করে এমন লুকোচুরি খেলছে ওর সাথে। ঘরে এসে মাথায় হাত দিয়ে বসে যায়। কি করবে এখন? এভাবে কতদিন চলবে? কিছু বুঝতে পারছে না। কোনো বন্ধুকে বলবে সে উপায়ও নেই। হঠাৎ করে জেনে ওরা হয়তো সহযোগিতার বদলে উল্টো রিয়াক্ট করবে। এর মধ্যে আজ শোভা ও সম্পর্ক ছিন্ন করলো। ওকেই বা দোষ কি দেবে? মেয়েটাও নিরুপায় হয়ে গেছে। একজন মানুষ কতগুলো জীবন নিয়ে খেলছে। হাঁসফাঁস লাগছে রিফাতের। মাথাটা ফাঁকা লাগে হয়ে গেছে। পানি ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল। শোভা বাসায় যায় না বহুদিন, ইচ্ছে করলেও যায় না। খবরটা শোনার পর থেকে ইচ্ছেটুকুও গায়েব হয়ে গেছে। বাবার মুখোমুখি হওয়ার না ইচ্ছে আছে না সাহস। এই মানুষটা বারবার তার কারণে ছোট হচ্ছে, লোকের সামনে মাথা নত করতে হচ্ছে। অথচ এসব তার বিন্দুমাত্র দোষ নেই। না বাবার জন্য কিছু করার উপায় আছে। নিজেকে খুব হেল্পলেস লাগছে তার। এতটা নিরুপায় হয়ে থাকতে থাকতে দমবন্ধ লাগে শোভার। একা কামরায় হাউমাউ করে কাঁদে শোভা। জীবনটা তাকে নিয়ে এত খেলছে কেন? কি দোষ তার? আদ্রিতাকে বিশ্বাস করে ঠকেছে, তাই বলে বারবার আদ্রিতাই কেন জিতে যাবে? কেন শোভাকেই ছোট হতে হবে? সারা রাত অনেক ভেবেছে সে। আদ্রিতার করা কাজ, তার পালিয়ে যাওয়া, তারপর কোইন্সিডেন্টলি একই ইউনিভার্সিটিতে পড়া, সবকিছু নিয়ে ভেবেছে। ভেবেছে আর কেঁদেছে, যেমনটা গত 3 বছরে অসংখ্য বার হয়েছে। 3 বছর ধরে মনে মনে আদ্রিতাকে খুঁজেছে সে। ওকে পেলে কি করবে তা ভাবেনি, কিন্তু খুঁজেছে। এখন যখন ওকে পেয়েছে তখনও বুঝতে পারছে না কি করবে। আদ্রিতাকে ওর কর্মের সাজা দিতে চায়, কিন্তু কিভাবে দেবে? উপায় কিছু আছে কি? অন্য কারো হেল্প নেবে সেই উপায় নেই। কারো হেল্প চাইলে তাকে নিজের পুরনো কাহিনী বলতে হবে। সে জানে কেউ সহজে বিশ্বাস করবে না ওকে, উল্টে হিতে বিপরীত হতে পারে। সকলে ওকেই অবিশ্বাস করবে, কারণ জগৎটা যা দেখে তাই বিশ্বাস করে। আর দেখার হিসেবে শোভা দায়ী। সকলের কাছে কৈফিয়ত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে শোভা। নতুন করে কৈফিয়ত দেওয়ার সাহস নেই আর। কিন্তু একা একা কি করবে, কি করতে পারে? ক্লান্ত বিধ্বস্ত শোভা সকালে হেঁটে হেঁটে ক্লাসে যায়। আকাশ পাতাল ভাবনার মধ্যেই মাথায় প্রশ্নটা এলো, কেন আদ্রিতা যেখানে পড়ে সেখানেই ভর্তি হলো সে? বিধাতা কেন আদ্রিতার সাথে তার দেখা করিয়ে দিল?
কি চান তিনি? উদ্দেশ্য কি তার? উত্তরটা পেয়ে গেল তৎক্ষণাৎ। আদ্রিতাকে সাজা দেওয়ার সুযোগ দিয়েছে ঈশ্বর, যেন অপরাধীকে সামনে দিয়ে উপরওয়ালা বলছে, এবার তুমি বুদ্ধি করে তার শাস্তি নির্ধারণ করো, যেমন তোমার মর্জি। শোভা হাসল। আসলেই তো, এভাবে কেন ভাবেনি আগে? আদ্রিতা যেভাবে তাকে ফাঁদে ফেলেছিল, সেই একই উপায়ে কি ওকে ফাঁদে ফেলা যায়? কিংবা ওরই ফাঁদে ওকে আটকে ফেললে কেমন হয়? ওরও নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। কি সেই দুর্বলতা, সেটাই খুঁজে বের করতে হবে। অনেক ভেবে শোভা ঠিক করলো আদ্রিতাকে ফলো করবে ও। ইউনিভার্সিটিতে কার সাথে মেশে কি করে সব জানবে, কিছু না কিছু তো অবশ্যই পাবে। কিন্তু ওকে খুঁজে বের করবে কি করে? কোন ডিপার্টমেন্টে পড়ে সেটাই তো জানে না। ওর নিশ্চয়ই ফেসবুক অ্যাকাউন্ট আছে। আদ্রিতার পুরো নাম লিখে সার্চ দিল শোভা। অনেকগুলো অ্যাকাউন্ট সামনে এলো। খুঁজে খুঁজে পেয়ে গেল কাঙ্ক্ষিত আইডি। প্রোফাইল লক করে রেখেছেন ম্যাডাম। নিজের আইডি দিয়ে তো ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া যাবে না, এমনকি নতুন কোনো আইডি হলেও আদ্রিতা অ্যাকসেপ্ট করবে না। তাহলে কি করবে? অন্য কিছু ভেবে রাখি শোভা, দেখা যাক কাজে দেয় কিনা। 2 দিন পর অবশেষে কনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে আদ্রিতা। শোভা কনার পারমিশন নিয়ে আদ্রিতার আইডি ঘুরে দেখলো। পাবলিক হেলথ নিয়ে পড়ছে আদ্রিতা। ওর মতো মেয়ে যদি জনগণের স্বাস্থ্য নিয়ে ভাবে, তাহলে তো জীবন শেষ। এই মেয়ে যেখানে যাবে সবার স্বাস্থ্য খারাপ করে ছাড়বে। ও নাকি আবার পাবলিক হেলথে পড়ে। নিজের মনে হাসলো শোভা। অনেক অনেক বন্ধু আদ্রিতার, সেই লিস্টে রিফাতও আছে। একদম ছবির মতো পরিষ্কার আদ্রিতার আইডি। ঠিক ওর চরিত্রের বিপরীত অবস্থা। অনেক সময় ধরে খুঁজে অবশেষে কাঙ্ক্ষিত জিনিস পেল শোভা। কনার আইডি থেকে আবারও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। জানে না অ্যাকসেপ্ট হবে কিনা। আশা করতে দোষ কি? শোভা বেশ উত্তেজনা বোধ করে নিজের মধ্যে। হঠাৎ কনার দিকে নজর পড়ে। ফেসবুকে কিছু একটা দেখে হাসছে। কনাকে বলবে নাকি? সারাদিন ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। মেয়েটার বন্ধু অনেক, হয়তো কিছু জানলেও জানতে পারে। শোভা কনাকে ডাকে, এই কণা, একটা উপকার করবি? কি উপকার? কণা অবাক হয়ে জানতে চায়। শোভা চাপা স্বভাবের মেয়ে, কখনো কোনো কিছু নিয়ে কথা নেই ওর। হঠাৎ এমন প্রস্তাবে অবাকই হলো। তোর পরিচিত কেউ কি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে আছে? সেকেন্ড ইয়ার একজনের খবর জানতে চাইছি। পরিচিত কেউ আছে? কণার মুখে দুষ্টু হাসি ছড়িয়ে পড়ল। তাহলে এই ব্যাপার। সেকেন্ড ইয়ারকে হ্যাঁ বলতো, শেষ পর্যন্ত ক্যাম্পাস সিনিয়রকে ভালো লাগলো। শোভা হেসে দিল। উফ, তোদের মাথা সব সময় একই ভাবিস। আমি একটা মেয়ের খোঁজ নিব। কণার হাসি গায়েব হলো। ও, তোর মেয়ে দেখাতো। শোভা আদ্রিতার খুব সাজগোজ করা একটা ছবি দেখলো। এই যে, এই মেয়েটা। আরে, এ তো সেই বিখ্যাত আপুটা। শোভা চমকে উঠল। বিখ্যাত? কি করেছে? ফার্স্ট ইয়ারের নাকি এক সিনিয়র ভাইকে ছাকা দিয়েছে। সেই ভাই আবার অনেক মেয়ের ক্রাশ। বাহ, দারুণ তো। কিন্তু তোরা জানিস কিভাবে? সবাই জানে, তুই তো ক্যান্টিনে থাকিস না, খেতে চলে আসিস, তাই জানিস না। ওই ভাই এই আপুটার জন্য হাতটাও কেটে অস্থির অবস্থা। তাই? এখন এক বেস্টমেটের সাথে সম্পর্ক, খুব মাখামাখি করে ঘোরাফেরা করে ক্যাম্পাসে। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। শোভার মন ফুরফুরে হয়। আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মেয়ে ভালো নাচে। ওদের ডিপার্টমেন্টের এক অনুষ্ঠানে নেচে হইচই ফেলে দিয়েছিল। তবে নাচের ড্রেস দেখে লজ্জা পেতে পারিস। শোভার মনে পড়ে একসাথে নাচে ভর্তি হয়েছিল ওরা। পরে শোভা ছেড়ে দিলেও আদ্রিতা শিখেছিল নাচ। শোভার দিকে তাকিয়ে কণা হেসে দিল। এই সব খবরে হবে নাকি? আরো খবর লাগবে। হাসলো শোভাও। আপাতত চলবে। মেয়েটা এত বিখ্যাত সেটাই তো জানতাম না। আচ্ছা, ওই ভাইয়াটাকে কোথায় পাবো বলতে পারিস? কোন ভাইয়া? ছাকা খেয়ে বেকা হয়ে যাওয়া ভাইয়া? ওকে আর কোথায় পাবি? পড়া শেষ মনে হয় এতদিনে। নামটা বলবি? একটু খোঁজ নে না। ওয়েট, দেখি, আমার এক আপু আছে, তার কাছে বলছি, খোঁজ পেলে তোকে জানাবো। আচ্ছা। শোভার হাসি পেল। ফিতরত বলে একটা কথা আছে, মানুষ তার ফিতরত থেকে বেরুতে পারে না। এটা আদ্রিতা প্রমাণ করে দিল। ভালোই হলো একদিকে, তার জন্য সহজ হলো সব। আদ্রিতা নিজেই সব সহজ করে দিল। এখন শুধু সব তথ্য জোগাড় করতে হবে। মোবাইলের ভাইব্রেশনে চিন্তা ভঙ্গ হলো শোভার। রিফাত ফোন দিচ্ছে, কেটে দিল শোভা। কিন্তু জানে লাভ নেই।
আবার ফোন দিবে রিফাত, দিতেই হবে। গত 3 দিন ধরেই দিচ্ছে, শোভা ধরেনি। এমন নাচে ধরতে ইচ্ছে করেনি, খুব ইচ্ছে করেছে, কথা বলতে মন চেয়েছে, কিন্তু তবুও রিসিভ করেনি ফোন। মায়ের কাছে শুনেছে বাবা একদম নীরব হয়ে গেছে। শোভার ইউনিভার্সিটিতে ভর্তির পর, বিয়ে ঠিক হওয়ার পর বাবা খানিকটা স্বাভাবিক হয়েছিল, মায়ের সাথে টুকটাক কথা বলতো, এখন সেটাও বলছে না আর। সারা দিন অফিস করে বাসায় ফিরে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। এসব শুনে শোভার বুকে আদ্রিতার জন্য ঘৃণার আগ্নেয়গিরি টগবগিয়ে ওঠে। রিফাতের প্রতি ভালো লাগাটুকু উবে যায়। আসলে সম্মান যেখানে থাকে না সেখানে ভালোবাসা ফিকে লাগে। ছেলেটার নাম হিমেল, মাস্টার্স দেবে। শোভা ফোন করে একবার দেখা করার অনুরোধ করতেই ছেলেটা রাজি হয়েছে। শোভা এখন বসে আছে স্টাফ কোয়ার্টারের সামনের চায়ের দোকানের হিমেলের অপেক্ষায়। সামনে একটা খেলার মাঠ, বাচ্চারা ফুটবল খেলছে সেখানে। শোভা সেদিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরে একজন সুদর্শন যুবক এসে দাঁড়ায় সামনে। শোভা? জি। শোভা উঠে দাঁড়ায়। আমি হিমেল, তুমি মনে হয় আমাকে ফোন করেছিলে। জি ভাইয়া, ভালো আছেন আপনি? হিমেল মাথা দুলায়। হ্যাঁ হ্যাঁ, বসো প্লিজ। একটু দূরত্ব রেখে বসে শোভা। হিমেলকে দেখলো ভালো মতো। লম্বা একহারা ছেলেটা বেশ স্মার্ট, ফর্সা চেহারায় আদুরে ভাব আছে। এমন ছেলেকে আদ্রিতা কেন ফিরিয়ে দিল? ছেলেটা 2 কাপ চায়ের কথা বলে শোভার সামনে বসলো। কি বলবে বলো তো, ফার্স্ট ইয়ার কারো ফোন পেয়ে অবাকই হয়েছি। তোমাকে তো চিনি বলে মনে হচ্ছে না। শোভা হাসলো। আমাকে আপনার চেনার কথা না ভাইয়া, বলা যায় আপনার খোঁজ পেয়েছি ভাগ্যগুণে। শোভার কথাই হিমেলের ভ্রু কুঁচকে গেল। ভাগ্য গুণে? এত দামি মানুষ কবে হলাম আমি? কি ঘটনা খুলে বলো তো। আদ্রিতা কি মনে আছে ভাইয়া? ওকে নিয়ে ঘটনা। হিমেলের মুখে অন্ধকার নামে গম্ভীর কণ্ঠে জবাব দিল। ওকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমি, এমনকি ওর কথা শুনতেও চাই না। শোভা অনুনয় করে বলে, প্লিজ ভাইয়া, রেগে যাবেন না। আমি জানি আদ্রিতা কি করেছে আপনার সাথে, আর এই কারণেই আপনাকে খুঁজে বের করেছি। একমাত্র আপনি আমার কষ্ট বুঝবেন, আমাকে সাহায্য করতে পারবেন। হিমেল বিস্মিত হয়ে তাকায় শোভার দিকে। সাহায্য? তোমাকে? খুলে বলো তো, আদ্রিতা কি করেছে তোমার সাথে? আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ, মন দিয়ে আমার কথাগুলো শুনুন। হ্যাঁ বলো শুনি, ওই বদমাশ মেয়েটা কি করলো তোমার সাথে আবার? শোভা বলতে শুরু করে। ওর আর আদ্রিতার বন্ধুত্ব, আদ্রিতার স্বভাব চরিত্র, ও কিভাবে শোভাকে ফাঁসিয়ে দিয়ে ঢাকায় পালিয়ে এলো, তারপর এখানে কিভাবে আদ্রিতার সাথে দেখা হলো, সবকিছু বিস্তারিত বলল হিমেলকে। হিমেল সব শুনতে শুনতে কখনো চোখ বড় হয়, কখনো দীর্ঘশ্বাস ফেলে। শোভার কথা শেষ হতেই হিমেল প্রশ্ন ছুড়ে দিল। তুমি রিফাত সাহেবকে ভালোবেসে ফেলেছ, তাই না? এমন প্রশ্নের জন্য তৈরি ছিল না শোভা, তাই প্রশ্নটা আসতেই হতভম্ব হয়ে গেল। হিমেল মুচকি হাসছে ওর দিকে তাকিয়ে। শোভা আরক্ত গালে মাথা নাড়ায়। না ভাইয়া, ভালোবাসি না। ওসব ভাবনা মাথাতেই আসে না। আমার মাথায় কেবল আদ্রিতার ভাবনা। কোনো অপরাধ না করেও যে সাজা আমি গত 3 বছর ধরে পাচ্ছি, সেটা বন্ধ করতে আর আসল অপরাধীকে শাস্তি দিতে চাই। এর বাইরে অন্য কিছু ভাবছি না। আদ্রিতাকে সাজা দেওয়ার এই যে ডেসপারেশন, এটা তোমার মধ্যে কেন এসেছে জানো? রিফাত সাহেবের জন্য। ধরো উনি তোমার লাইফে নেই, এমনিতেই একদিন আদ্রিতা তোমার সামনে এলো, তাহলে কি করতে? বড় জোর ওর সাথে ঝগড়া করতে, চুলোচুলি হতো হয়তো, বা কিন্তু তুমি যে ওকে সাজা দিতে চাচ্ছ, এই অটল ভাবটা তোমার মধ্যে আসতো না। আমাকে খুঁজে বের করে দল ভারী করতে চাইতে না। তুমি হয়তো বুঝতে পারোনি, কিংবা তোমার মন এটা মানতে চাইছে না যে তুমি ওনাকে ভালোবেসে ফেলেছো। তবে মনে রেখো, এটাই কিন্তু সত্যি। যা কিছু করছো এবং করতে চাইছো, সব কিছুর মূলে কিন্তু ওই রিফাত সাহেব। ওনার সাথে তোমার বিয়ের আলাপ, এখন আদ্রিতার তোমাকে তার জীবন থেকে দূর করার চেষ্টা, ওর প্রতি তোমার ঘৃণা বাড়িয়ে দিয়েছে। মানে না কি দাঁড়াচ্ছে তাহলে? শোভা বোকার মতো প্রশ্ন করে। কি? আরে তুমি তাকে ভালোবাসো বলেই তো এত কিছু করতে চাইছো। 3 বছর আগে আদ্রিতা যা করেছে সেসবে তোমার রাগ থাকতে পারে, তবে এই যে এভাবে ওকে নিয়ে পড়ে থাকা, এটার ক্রেডিট রিফাত সাহেবের। বুঝলে বোকা মেয়ে? শোভা হিমেলের দিকে তাকিয়ে রইল। হিমেল আফসোসের সুরে বলে, রিফাত সাহেব খুব লাকি উনি তোমাকে পেয়েছেন, আর আমি পেয়েছি আদ্রিতার মতো মেয়েকে, যাকে জীবনে প্রথমবারের মতো ভালোবেসে মনটা কালিমায় লেপন করেছি।
শোভা ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। লাজের ভাঁজ ভেঙে নিজেকে ফিরে পেতেই জানতে চাইল, আপনাদের ব্রেকআপ হলো কেন? মানে আদ্রিতার অজুহাত কি ছিল? হিমেল মুখটায় অপমানের ছায়া। আমি নাকি ওর থেকে অনেক বড়, আমার বয়স মন মানসিকতার সাথে ওর নাকি আর অ্যাডজাস্ট হচ্ছে না। তাছাড়া ও অনেক খোলামেলা চলাফেরা করতে শুরু করেছিল, সেসব নিয়েও ঝামেলা হতো। আমার দেওয়া গিফটে ওর মনও ভরতো না। ব্রেকআপের পর বুঝলাম আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তো তাই ওর পোষাবে না। এখন যার সাথে মিশছে তার বাবার বেশ টাকা পয়সা আছে, তবে শুনেছি এই ছেলেই ওর একমাত্র প্রেমিক নয়, আরো আছে একজন। শোভার চোখ চকচক করে উঠল। আরো আছে? কে সে? দেখিনি কখনো, শুনেছি মাত্র। প্রথম প্রেম তো মায়া ছাড়তে পারি না, সেই মায়া থেকেই খোঁজ রাখা। ভাইয়া তাহলে একটা কাজ করেন, ওর সেই গুপ্তজনের খোঁজ নেন। সামহাউ তাকে পেলে কাজ হয়ে যাবে। কি করতে চাইছো বলো তো? হিমেল উৎসুক হয়ে জানতে চাইল শোভা। শোভা দৃঢ় প্রত্যয়ে বলে, বেশি কিছু না ভাইয়া, জাস্ট ওর মুখোশ খুলতে চাচ্ছি। ঠিক যেভাবে ও আমাকে ভাইরাল করেছিল, আমিও ওকে ওভাবেই বিখ্যাত বানাবো। আর ইউ শিওর? পারবে তো? শোভা বিশ্বাসী হাসি দিল। পারবো ভাইয়া, আপনি শুধু খোঁজ এনে দেন, বাকি কাজ আমার। ঠিক আছে, আমাকে কটা দিন সময় দাও, দেখি খোঁজ পাই কিনা। এখানে তো সেই ছেলে আসবে না, আদ্রিতাই হয়তো কখনো সেই সুযোগ দেবে না, কারণ তাতে ওর গোমর ফাঁস হয়ে যাবে। পার্সোনালি ওর পেছনে কাউকে লাগাতে হবে, দেখি কতটুকু করা যায়। আমি তোমাকে খবর দেব। হিমেল চলে যেতে উদ্যত হতেই শোভা ডাকলো, ভাইয়া শেষ মুহূর্তে আবার পিছিয়ে আসবেন না তো? বললেন যে ওর প্রতি এখনো মায়া আছে। হিমেল গভীর দৃষ্টি মেলে শোভাকে দেখল। না, পিছিয়ে আসবো না। আমার নিজের জন্য যতটা না করতে চাই, তার চাইতে অনেক বেশি তোমার জন্য করতে চাই। তোমাকে আমার ভালো লেগেছে, খুব ভালো মেয়ে তুমি। হিমেল বড় বড় পা ফেলে চলে যায়। শোভা তাকিয়ে রইল ওর দিকে। তার কয়েকদিন পরে হলে যাওয়ার পথে রিফাতের গাড়িটা দেখলো শোভা। গাড়িটা দেখেই শোভা উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। আয়নায় দেখে রিফাত গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। মেঘা, চলে যাচ্ছ কেন? প্লিজ কথা শোনো। শোভা দাঁড়ায় না, আরো দ্রুত পা চালায়। রিফাত দৌড়তে শুরু করে। শোভার পথ আগলে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে জানতে চাইল, আমাকে দেখে পালাচ্ছ? এতটাই খারাপ আমি? কেন এসছেন আপনি? মানা করেছিলাম না? ফোন ধরছ না কেন? 2 সপ্তাহ হয় কথা বলছো না, দেখা হচ্ছে না, কিভাবে থাকি বলো তো? যেভাবে এতদিন ছিলেন। রিফাত আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। এত নিষ্ঠুর করে কথা বলছো কি করে? এই যে 2 মাস ধরে রেগুলার ঘুরে বেড়ালাম, এত এত কথা বললাম, তোমার মনে পড়ে না একবারও? আমাদের একসাথে কাটানো সন্ধ্যা, বৃষ্টি মুখর দিন সব ভুলে গেছো? একটু জায়গাও কি পাইনি তোমার মনে? পথ ছাড়ুন, আপনার এসব বাজে কথা শোনার সময় নেই আমার। ছাড়বো না, 2 মিনিট দাঁড়িয়ে থাকো, না হয় একটু কথা বলো আমার সাথে। রিফাতের অনুনয় কানে তোলে না শোভা। ভালো মতো বললে বোঝেন না আপনি? কেন কথা বলবো আপনার সাথে? কিসের অধিকারে? কোন সম্পর্কের জোরে? শোভার রাগত স্বরে বলা কথায় রিফাত 2 পা এগিয়ে এলো। শোভার দিকে তাকিয়ে কোমল গলায় বলল, আগে যে অধিকারে বলতে সেই অধিকারে। কেন মায়ের রাগ, আদ্রিতার রাগ আমার সাথে দেখাচ্ছ মেঘা? আমি তো কিছু করিনি, উল্টো তোমাকে হেল্প করতে চাইছি। গরু মেরে জুতো দান চাই না আমার। আপনার মা আমার বাবাকে অপমান করে, আর আপনি আসেন আমাকে সান্ত্বনা দিতে। হলো কিছু? রিফাত অসহায় হয়ে কাঁধ ঝাঁকালো। আমি বলেছি তো সব ঠিক করে দেব, কিছুদিন সময় দাও আমাকে। আমার উপর বিশ্বাস নেই তোমার? না নেই, হয়েছে, এবার আসুন। রিফাত তাকিয়ে রইল শোভার দিকে। এই শোভাকে যেন সে চেনে না, নাকি গত 2 মাসের শোভা অন্য কেউ ছিল। রিফাত ঠান্ডা গলায় বলল, অন্য কাউকে ভালো লেগেছে? তোমারও বুঝি আদ্রিতার মতো অসুখ করেছে? আমি তো দেখতে ভালো না, তাই আমাকে এড়িয়ে চলছো। সুন্দর কাউকে পেয়েছো তাই না? টল, হ্যান্ডসাম। সেদিন দেখলাম এমন একটা ছেলের সাথে কথা বলতে। শোভা এবার সত্যিই রেগে গেল। আপনি আমার পিছু নিয়েছেন? তুমি অ্যাভয়েড করছো, বাধ্য হয়ে আসতে হয়। বুঝলাম আদ্রিতার কথায় মা ভুল করেছে, কিন্তু তার বদলা নিতে তুমি কি করছো? আশ্চর্য মানুষ আপনি। আমি কথা বলতে চাইছি না, আপনি আমাকে জোর করছেন। কথা বলবে না কেন? কেন কথা বলবে না? আমার কি দোষ? রিফাত রেগে চেঁচিয়ে উঠল। শোভা রাগলেও শান্ত রইল। ঠান্ডা গলায় বলল, আপনার দোষ, আপনি আদ্রিতার ভাই। দয়া করে আর আসবেন না, নিজেকে দুঃখী দেখতে চাই না আর। আমি আসলে তুমি দুঃখ পাও?
রিফাত অবাক হয়ে বলে। শোভা মাথা দোলায়। হ্যাঁ পাই। ঠিক আছে, আর দুঃখ দেব না তোমাকে। ভালো থেকো নতুন কারোর সাথে। রিফাত হেলে তুলে হেঁটে গাড়িতে উঠল। শোভার বুক কাঁপছিল রিফাতকে দেখে। ছেলেটার হাঁটা দেখে মনে হলো এখনই মাটিতে লুটিয়ে পড়বে। গাড়িতে বসতেই হাঁপ ছেড়ে বাঁচে। রিফাতের গাড়ি চলতে শুরু করতেই শোভার চোখ ঝেপে কান্না নেমে এলো। কষ্ট কি তার কম হচ্ছে? বৃহস্পতিবারের জন্যে তার মনটা কি ছটফটিয়ে ওঠে না? তাহলে রিফাত কেন বুঝতে চায় না তাকে? সে কি ইচ্ছে করে এমন করছে? এতটা কঠোর তো হতে চায়নি সে, কিন্তু এটাও সত্যি এভাবে রিফাতের সাথে যোগাযোগ রাখতে চায় না। এইসব টানাপোড়েন ভালো লাগছে না। গত 2 মাসের স্মৃতি তার কাছে অনেকটা স্বপ্নের মতো। যে স্বপ্ন দেখলে মন ভালো হয়, সেই স্বপ্নের মতো বেঁচেছে সে। ওই দিনগুলোর স্মৃতি তার আজকের দিনের বেঁচে থাকার রসদ। ওইটুকু নিয়েও বেঁচে থাকা যায়। শোভা বেঁচে থাকবে। ভাইয়া কি হয়েছে তোমার? অবেলায় শুয়ে আছো? ছোট ভাই গালিবকে দেখে বিরক্ত হলেও কিছু বলে না। আলসেমি ছেড়ে রিফাত শোয়া থেকে বসলো। যদিও মনটা খুব খারাপ, তবে ভাইকে বসতে দিল না। তেমন কিছু না। তোর খবর কি? অনার্স তো শেষ, এখন কি করবি? জানি না কি করব, কিন্তু তোমার কি অবস্থা? শুনলাম তোমার বিয়ে ভেঙে গেছে। জানি না কি হচ্ছে, সবার যেমন ইচ্ছে তেমন করছে, আমি আর কি বলবো। গালিব হাসছে, তারপর বলে, এর চাইতে প্রেম করা ভালো। নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসবো, মানলে মানবে, না মানলে নেই। বাড়ি থেকে বেরিয়ে যাব, নিজের মতো থাকবো। রিফাত গালিবের দিকে চেয়ে ভাবে, কথাটা খুব একটা ভুল না। তবে চাইলেই প্রেম করা যায় না, এটা গালিবকে কে বোঝাবে? মেয়েরা সবাইকে সমান পাত্তা দেয় না। রিফাত কথা ঘুরায়, আবার জিগায়, তুই কি তাহলে প্রেম করে বিয়ে করবি? বাহ, ভালো তো। তা প্রেম কি করে ফেলেছিস অলরেডি? একা একা বিয়ের কথা ভাবছিস মনে হয়। গালিব খানিকটা লজ্জা পায়। আরে না ভাইয়া, কি সব বলো? এখন ওসব করলে তো জীবনই শেষ। আগে নিজে কিছু একটা করি। রিফাত গালিবকে দেখলো। লম্বায় ওর চাইতে 3-4 ইঞ্চি বেশি। চেহারায় পুরুষালী ভাব বেশ, আত্মবিশ্বাসে ভরপুর। গালিব কিছুটা এগিয়ে এসে গলা নিচু করলো। মাকে কথা বলতে শুনলাম আদ্রিতাকে ছেলের বউ করতে চায়। জাতির সাথে কথা বলছিল মনে হলো। একথা শোনা মাত্রই রিফাতের অলসতা কেটে গেল। মাথার শিরায় দপদপ শুরু হলো, প্রায় চিৎকার করলো। তুই ঠিক শুনেছিস? কি বাজে চিন্তা ভেবে দেখ। যে মেয়েকে বোনের বাইরে কিছু ভাবিনি তাকে বউ বানাবো? মায়ের মাথা খারাপ হয়ে গেছে।